আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা ইয়ান আর টিয়ানকে দেখি তারা তো একসাথে কিছু টাইম স্পেন্ড করছিল, আর সেখানেই তাদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কত প্যাশনেটলি দুজন দুজনের সাথে ছিল। আর সেখান থেকে আমরা পাস্টের সিন দেখি যে এখানে তো টিয়ানকেই কিছু গুন্ডা ধরে নিয়েছিল, কারণ সে তাদের কাছ থেকেই কিছু টাকা ধার নিয়েছিল যেন তার মমের ট্রিটমেন্টের জন্য টাকা পে করতে পারে। কিন্তু গুন্ডাদের মতলব খারাপ হয়ে যায় আর টাইমের আগেই টিয়ানকে ধরে ফেলে টাকার জন্য। কিন্তু এখনও তো টাইম হয়নি, আর টিয়ান অর্ধেক টাকাই মাত্র জোগাড় করতে পেরেছিল। সে তাদের কাছে রিকোয়েস্ট করে আর কিছুটা টাইম তাকে দিতে বলে যেন সেই টাকাটা পে করে দিতে পারে, কিন্তু গুন্ডারা চাচ্ছিলই যেন সেই টাকাটা পে করতে না পারে আর তারা যেন তাকে মিসইউজ করতে পারে। কিন্তু সেখানেই সে তাদের চোখে মুখে পেপার স্প্রে মেরে সেখান থেকে দৌড়ে পালায়। আর রাস্তায় আমরা আবার মিস্টার ইয়ানকে দেখি, সে তো তার কাজ শেষ করে যখন তার গাড়িতেই ঢুকবে তখনই আবার আমরা টিয়ানকে দেখি সে পিছন থেকে দৌড়ে এসে নিজের যান বাঁচানোর জন্যই সেই গাড়িতে উঠে পড়ে। আর মিস্টার ইয়ান তো তাকে দেখেই যাচ্ছিল আর মনে মনে ভাবে যে এই মেয়েটা কতটা ডেয়ারিং, কিন্তু সে তো জানতো না যে সে এক হেল থেকে এসে অন্য হেলে পড়ে গেছে। এখানে তো মিস্টার ইয়ান বলে যে বাহিরে তো অনেক লোক তোমাকে ফলো করছে, সে বলে যে প্লিজ আপনি আমাকে সেভ করে নিন, তারা নয়তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি, তবু প্লিজ আপনি আমার হেল্প করুন। আর ইয়ান মনোযোগ দিয়েই তাকেই দেখে যাচ্ছিল, আর প্রথম দেখাই তাকে তার পছন্দ হয়ে যায়। তাই সে তাকে বলে যে তার সাথে কন্ট্রাক্ট রিলেশনশিপে চলে আসতে, তাহলে সে তাকে হেল্প করবে। আর কোনো অপশন ছিল না, তাই সে রাজি হয়ে যায়। আর আমরা প্রেজেন্টের সিন দেখি সেই মুহূর্তটায় তারা যখন টাইম স্পেন্ড করার পর শাওয়ার নিয়ে আসে। আমরা এখানে আবার ইয়ানকে দেখি, সে তো টিয়ানকে একটি বাংলো গিফট করেছিল আর তারা দুজনই সেখানে থাকছিল, এমনকি তার মমের ট্রিটমেন্টের জন্য সে পে করত। কিন্তু এবার আমরা টিয়ানকে দেখি, সে তো ইয়ানকে বলছিল যে আজকেই আমাদের কন্ট্রাক্টের লাস্ট ডেট, 3 বছর হয়ে গেছে। তখন এখানে আবার ইয়ান বলতে থাকে যে যেরকম আছে সেরকমই চলতে দাও, কিন্তু টিয়ান এবার সত্যি সত্যি ইয়ানকে ভালোবেসে ফেলেছিল, আর যদি সে আরও বেশি তার সাথে থাকে তাহলে আরও বেশি তার প্রতি দুর্বল হয়ে পড়বে। তাই সে তাকে বলে যে আমি আর এই সম্পর্কেই থাকতে চাই না, এমনিতেও আমার মমের শরীর দিন দিন খারাপই হয়ে যাচ্ছে, তাই এভাবে নিজেকে আর শেষ করতে চাচ্ছি না। আসলে ইয়ান সবসময় তার সাথে অনেক ভালোভাবে থাকলেও কিন্তু সে কখনোই তাদের রিলেশনশিপ নিয়ে সিরিয়াস হয়নি। সে নর্মালি ক্যাজুয়ালি তার সাথে থাকতো আর সেখান থেকে চলে যেত। তাই এবার সে চাচ্ছিল যে তারা দুজনই আবার তাদের আগের লাইফে ফিরে যাক। সে এখানে তাকে রিকোয়েস্ট করে যেন তাকে বাধা না দেয়, তাই সেখানে ইয়ানারা তাকে থামায় না আর তাকে বলে যদি তোমার কখনো মনে হয় যে তোমার আমার কাছে ব্যাক করার প্রয়োজন তুমি ব্যাক করতে পারো, আমার দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। কিন্তু সে বলে যে আমি উইশ করবো যেন এরকম দিন না আসে। ইয়ান সেখানে তাকে অনেক সুইটলি গুড বাই বলে আর বলে যে আমি চাইবো তুমি ভালো থাকো, কারণ সে তাকে একটিবারও থামার কথা বলেনি বা এটাও বলেনি যে চলো বিয়ে করে নিই। এই জিনিসটা টিয়ানও এক্সপেক্ট করেনি, কারণ সে তো ইয়ানকে খুব ভালোভাবেই চিনত। সে চলে যাওয়ার পরও বেচারি খুবই মন খারাপ করে, কারণ তার মনে তো তার প্রতি ফিলিংস ছিল। নেক্সট ডে আবার আমরা টিয়ানের বস মিস্টার গোকে দেখি, সে তো তার মমকে দেখার জন্য এসেছিল। আর যখন সেখানে টিয়ান আসে তার বসকে দেখে তো সে খুবই শকড হয় আর জিজ্ঞেস করে যে বস আপনি এখানে? সে বলে যে হ্যাঁ তোমার মমকে দেখতে এসেছিলাম। সে তাকে ফর্মালি থ্যাংক ইউ জানায় আর বলে যে বস থ্যাংক ইউ আমার মমকে দেখতে আসার জন্য। তখন মিস্টার গু বলে যে থ্যাংক ইউ এর কি দরকার আছে, আর এত ফর্মাল হওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ আমরা তো বস আর এমপ্লয়ের সম্পর্কের বাহিরেও ফ্রেন্ডস। তখন সে এখানে আবারও তার সাথে ফর্মালি কথা বলতে থাকে, কারণ সে মাত্র এক রিলেশনশিপ থেকে বের হয়েছিল, সে আবারও অন্য কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছিল না। সে জানতো মিস্টার গু তাকে পছন্দ করে। মিস্টার গু বলে যে আন্টির শরীর খারাপ, তাই আমরা এখানে অফিসের কোনো কথা না বলি, তোমার সাথে আমার প্রজেক্টের বিষয়ে কিছু কথা ছিল, চলো আমরা বাহিরে গিয়ে এই বিষয়ে কথা বলি। তখন সে বলে যে হ্যাঁ অবশ্যই, আপনি আমার বস, আপনি যা বলবেন তাই হবে, আর তাকে ওকে বলে দেয়। নেক্সট ডে তারা
বাহিরে দেখা করে, যেখানে মিস্টার গু তাকে একটু প্রজেক্ট দেওয়ার বলে যে আমাদের এই ক্লায়েন্ট তার ফিয়ন্সের জন্য একটি ওয়েডিং ড্রেস সিলেক্ট করেছে, আর তার রিকোয়ারমেন্ট সব কিছুই এখানে লেখা আছে, তুমি সব কিছুই দেখে নিতে পারো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি এই প্রজেক্টটা খুব ভালোভাবেই হ্যান্ডেল করবে, কারণ তুমি খুবই ভালো ডিজাইনার আর সব কিছুই তুমি অনেক ইউনিকভাবে করো। সেই রিকোয়ারমেন্টসগুলো দেখছিল যে ক্লায়েন্ট কী কী চাচ্ছে। তখনই আবার সেখানে মিস্টার ইয়ানের গাড়ি চলে আসে, আর তখনই আবার মিস্টার গু বলে যে আমাদের ক্লায়েন্টও চলে এসছে। সে যখন ঘুরে তাকায় এই গাড়িটি দেখে তার পাস্টের কথা মনে পড়ে যায়, যখন ইয়ান তাকে বলেছিল যে এখন থেকে এই গাড়িটা তোমার, তুমি যেখানেই যাও না কেন সবসময় এই গাড়িটা তোমাকে পিক করার জন্য আর ড্রপ করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। মনে রাখবে এখন থেকে এই গাড়িটা তোমাকে বিলং করে। আর প্রেজেন্টে যখন সেই গাড়িটাকে দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে আর মনে মনে ভাবে যে মিস্টার ইয়ানি এখানে। মিস্টার গু বলে যে হ্যাঁ, উনিই আমাদের ক্লায়েন্ট। সেহেতু এটা দেখে আবারও সেই নামগুলো পড়তে থাকে আর মিস্টার ইয়ানের দিকেই তাকিয়েছিল। মিস্টার ইয়ান গাড়ি থেকে অনেক ভালো একটি এন্ট্রি নেয়, আর সেখানে বের হয়ে আসার পরে আমরা টিয়ানকে দেখি সে খুবই ইমোশনাল হয়ে পড়ে আর ভাবে যে আমাদের রিলেশনশিপ হতে দুদিনও যায়নি আর সে তার ফিয়ন্সেও বানিয়ে নিয়েছে, নাকি আগে থেকেই সব কিছু ঠিক করা ছিল, জাস্ট সে আমাকে ইউজ করছিল। সে মনে মনে অনেক কিছু ভাবতে থাকে, তার মনে অনেক কোয়েশ্চেনও আসে, কিন্তু এখন সে কী করবে বুঝতে পারছিল না। তাই সে নর্মাল থাকেই তার বসের সামনে। মিস্টার গু তো তাদের দুজনেরই পরিচয় করিয়ে দেয়, কারণ মিস্টার গুয়ের সবচেয়ে বেস্ট এমপ্লয় ছিল টিয়ান। আর টিয়ানকে যখন মিস্টার ইয়ানের সাথে পরিচয় করিয়ে দেয়, সেও নর্মালি এরকমভাবেই তার সাথে ইন্ট্রোডাকশন দেয় যেন তারা দুজনেই প্রথমবার দেখা করছে। তাই এখানে টিয়ানো আর কোনো অ্যাবনর্মাল রিয়্যাক্ট করে না, সেও নর্মালি ছিল। তারা সেখান থেকে একটি ক্যাফেতে চলে যায় তাদের প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করার জন্য, কারণ এটা আবার মিস্টার গুয়ের কোম্পানির জন্য খুবই ভালো ছিল, কারণ মিস্টার ইয়ান তো এই সিরিজ সবচেয়ে ফেমাস পারসন ছিল। আর সেখানেই যখন সে তার ফিয়ন্সে জিজের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো বলছিল, আমরা টিয়ানকে দেখি সে খুবই আপসেট হয়ে খাবারটা খাচ্ছিল, যে জিনিসটা আবার ইয়ানও নোটিস করে, কিন্তু সে সেখানে তাকে কিছুই বলে না আর চুপ থেকে জাস্ট তাকে ঘুরেই যাচ্ছিল। সেও এখানে কোনো কিছুই বলে না আর মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল তার জন্য। বাহিরে আসার পর আমরা মিস্টার গুকে দেখি, সে তো এখানে টিয়ানকে বলে যে অনেক লেট হয়ে গেছে, দাঁড়াও। আর সে তার ব্লেজারটা তাকে পরিয়ে দিয়ে বলে যে অনেক লেট হয়ে গেছে, তাই হয়তো তোমার একা যাওয়াটা একদমই ঠিক হবে না। আর তাদের দুজনের এতটা ক্লোজনেস দূর থেকে আবার যখন মিস্টার ইয়ান দেখে তার খুবই জেলাস ফিল হয়, কিন্তু সে কেন তার ফিয়ন্সের কথা এখানে আনছে সেটা আমরা সামনেই জানতে পারবো। আমরা এখানে টিয়ানকে দেখি সে খুবই আপসেট হয়ে তার দিকেই তাকিয়েছিল, আর মিস্টার ইয়ানের বিহেভিয়ার কোনো রকমের চেঞ্জ ছিল না, সে তো আগের মতোই ছিল, যেরকমটা সে আগে ছিল সেরকমই, একদমই একঘেয়ে আর রুড টাইপের। গু চলে যাওয়ার পর ইয়ান এখানে টিয়ানকে ড্রপ করে দেওয়ার কথা বলে, যেহেতু সে তার অনেক বড় ক্লায়েন্ট ছিল তাই সে মানা করতে পারে না। আর গুয়ের বেস্ট ফ্রেন্ড ছিল ইয়ান। ইয়ান এখানে তাকে লাইটার জ্বালিয়ে দিতে বললে আগের মতো সে জ্বালিয়ে দেয়, কারণ সে তাকে আপসেট করতে চাচ্ছিল না। এখানে আবার ইয়ান তাকে বলে যে তার মানে তুমি নতুন আরেকজনকে পেয়ে গেছো, এই জন্যই তুমি আমার কথা ভুলে গেছো আর এত তাড়াতাড়ি সবকিছুই পেচআপ করে নিতে চেয়েছিলে। তখন সে বলে যে কখনোই না, উনি আমার বস আর আমি ওনার একজন এমপ্লয়ি, আর আমাদের সম্পর্কটা এতটুকুই। এমনিতেও তুমি আমাকে এই কথা বলছো যে কিনা আমাদের রিলেশন শেষ হতে না হতেই তার এঙ্গেজমেন্ট ফিক্সড করে নিয়েছে। সে বলে যে কেউ হয়তো জেলাস ফিল করছে। তখন এখানে টিয়ান বলে যে কখনোই না, আমার আর কোনো কিছুতেই জেলাস ফিল হয় না। এটি শোনার পরে এখানে ইয়ান তার অনেকটা ক্লোজ চলে আসে আর বলে যে তাই নাকি, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি জেলাস ফিল করছো, সত্যি করে বলো তুমি জেলাস হচ্ছ না। তখন সে মানা করে আর বলে যে না, আমি জেলাস হচ্ছি না, খুশি হব যদি আমাকে আপনি বাসায় ড্রপ করে দেন। তাই সেও গাড়ি স্টার্ট করে দেয় আর তাকে তার বাসায় পৌঁছে দেয়। কিন্তু সে যখন তার অ্যাপার্টমেন্ট অন্য আরেকটা দেখে, সে তাকে বলে যে তুমি তো তোমার আগের অ্যাপার্টমেন্টেই থাকলে পারো, যেটা আসলে ইয়ানি তাকে দিয়েছিল। কিন্তু টিয়ান মানা করে দেয়। সে বলে যে তুমি মানা কেন করছো? তখন এখানে টিয়ান বলে যে কারণ যে মানুষটাই আমাকে এই অ্যাপার্টমেন্টটা দিয়েছিল সেই তো আমার না, তাহলে তার দেওয়া জিনিস আমার কিভাবে হবে?
হ্যাঁ, ওইখানে আমার কিছু জিনিস আছে, সেগুলো আমি নিয়ে এসে তা ফাঁকা করে দিয়ে যাব। আর এটা বলেই সে গাড়ি থেকে নেমে আসে আর তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। আর অ্যাপার্টমেন্টে এসেই তার মমকে অসুস্থ অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে। সে দৌড়ে তার কাছে আসে, যার ট্রিটমেন্ট চলাকালীন সময়ও তার কোনো উন্নতি হচ্ছিল না, শুধু অবনতিই হয়ে যাচ্ছিল। কিছু একটা ভেবে যখন ইয়ান সেখানে আসে, সে তাদের এই সিচুয়েশন দেখে দৌড়ে তার মমকে নিয়ে হসপিটালে আসে। হসপিটালে যখন ওনাকে অ্যাডমিট করানো হয়, অন্যদিকে ডক্টর তো টিয়ানকে সব কিছুই খুলে বলে যে ওনার ট্রিটমেন্ট অনেক ভালোভাবে করতে হবে আর একজন বড় সার্জনকে দিয়ে অপারেশন করাতে হবে, যেটার জন্য অনেক টাকার প্রয়োজন। সে তো বুঝতে পারছিল না যে তার এই অবস্থাতে সে কার কাছ থেকে টাকা চাইবে। তখনই সেখানে ইয়ান আসে আর জিজ্ঞেস করে যে কি হয়েছে, কোনো সমস্যা? কিন্তু সে সেখানে তার কাছ থেকে আর কোনো টাকা নিতে চাচ্ছিল না, কারণ সে তো তার লাইফে এগিয়ে গিয়েছে। এখন সে তার জন্যই একজন অচেনা মানুষ। সে অচেনা কারোর কাছ থেকে হেল্প নিতে চায় না। সে চলে যেতে নিলে আবারও ইয়ান তাকে থামায়, বলে যে সত্যিই কি সব ঠিক আছে? সে বলে যে ঠিক না থাকলেও সেটা আমার বিষয়, আমি সব কিছুই হ্যান্ডেল করে নেব, আর থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। এটা বলেই সে ওয়াশরুমে চলে আসে আর ফ্রেশ হতে নিলেই তার অনেক বেশি শরীর খারাপ হয় আর বমিটও ফিল হয়। সে যখন চেক করে তখন সে নোটিস করে যে সে তো প্রেগনেন্ট। এখন সে কী করবে? তার ইয়ানকে কল করা ছাড়া কোনো ওয়ে ছিল না, কারণ সে তো গোয়ের কাছ থেকে হেল্পও নিতে পারবে না, সে তো তার বস ছিল। সে ইয়ানকে কল করলে সে তার অ্যাপার্টমেন্টে তাকে আবারও ব্যাক করতে বলে আর তার সাথে আবারও সে রিলেশনশিপে আসতে বলে। তার কাছে আর কোনো ওয়ে ছিল না, তার মমের ট্রিটমেন্ট আর এমনকি সে এখন প্রেগনেন্ট তার বেবিকে নিয়ে, সে কি বলবে বুঝতে পারে না। সে ভাবে যে সে তাকে সব কিছুই জানিয়ে দিবে। সে যখন অ্যাপার্টমেন্টে যায় সেখানে তো ইয়ান তার কোনো কথাই শোনে না আর সে তার মতোই তার সাথে আবারও আগের মতো বিহেভ করতে থাকে। কিন্তু সেখানেই আবার সে যেহেতু মাত্র প্রেগনেন্ট ছিল তাই শরীরটা অনেক খারাপ হয়ে পড়ে, তার অনেক বেশি স্টমাক পেইন হতে থাকে আর ব্লাডও বের হয়ে যায়। তখন সে ইমিডিয়েটলি ডক্টরকে কল করে, কারণ সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর ডক্টর সেখানে মিসক্যারেজ বা এরকম কোনো কিছুই বলে না, জাস্ট তার খেয়াল রাখতে বলে আর এটা বলে যে এটা নর্মাল। তখন সে মনে মনে ভাবে যে হয়তো বেবি মিসক্যারেজ হয়নি, যদি হতো তাহলে অবশ্যই ডক্টর তাকে বলতো। ডক্টর চলে যাওয়ার পরও সে যখন মেডিসিন ইউজ করবে, ইয়ান এসে তাকে হেল্প করার কথা বলে। সে মানা করে দিলে ইয়ান তাকে রিকোয়েস্ট করে আর বলে যে সব কিছু আমার জন্যই হয়েছে, প্লিজ তুমি আমাকে মেডিসিনটা লাগাতে দাও। সে ওকে বলে আর মেডিসিন দেওয়ার পর সে রুমে এসে শুয়ে পড়ে। আজকে তাদের দুজনের মধ্যেই অনেক বেশি কাছাকাছি থাকলেও তারা অনেক দূরত্বে ছিল আর তারা দুজনই খুবই চুপচাপ ছিল। দুজনই ঘুমাতে পারছিল না সারা রাত। আর মর্নিংয়ে এসে যখন সে সেখান থেকে তার অফিসে চলে আসে তখনই তার কিছু কলিগসদের দেখতে পায় যারা তো তাকে নিয়ে আর মিস্টার ইয়ানকে নিয়ে অনেক কথা বলতে থাকে। তাই সেও রেগে এবার আর চুপ থাকে না, তাদের মুখের ওপর পানি ছুঁড়ে মারে আর বলে যে এই কথাটা যদি আমি মিস্টার গুকে জানিয়ে দিই যে তোমরা কাজের টাইমে কাজ না করে অন্য আরেকজনকে নিয়ে গসিপ করছো তাহলে কেমন হবে। তখন এমপ্লয়িজগুলো খুবই ভয় পেয়ে যায় আর সেখানে তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। তাই সে ওয়ার্ন করে যেন নেক্সট টাইম এরকম কোনো কিছুই সে না শোনে। সে যখন মিস্টার গুয়ের সাথে তার প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল, মিস্টার গু তাকে জানিয়ে দেয় যে আসলে ইয়ান তার বেস্ট ফ্রেন্ড আর সে চায় না তার স্পেশাল দিনটা নষ্ট হোক, যেন সব কিছুই ঠিক মতো হয়। তখনই সেখানে ইয়ান আসে আর বলে যে তুমি তোমার এমপ্লয়িজদের উপরে একটু বেশি প্রেশার দিচ্ছ। এটা বলেই সে এখানে টিয়ানকে টিজ করতে থাকে। সে তো এখানে তাকে অনেকবার নিচ থেকে ওয়ার্ন করে, কিন্তু ইয়ান তো তার মতোই ছিল, সে তার জায়গায় একদম মতো ছিল। সে কখনোই কারোর কথা শোনেও না আর আজকেও শুনবে না। আর এদিক দিয়ে গু তো এইসব বিষয়ে জানতোই না যে অন্যদিকে তো সে তাকেই টিচ করছে। সে কোনোরকম সেখান থেকে কাজের বাহানা দিয়ে চলে যায়। কিন্তু বাহিরে আসার পর আমরা টিয়ানকে দেখি সে তো ইয়ানের উপর খুবই বিরক্ত ছিল। সে তাকে ওয়ার্ন করে যেন গুয়ের সামনে কখনোই আর তাকে এভাবে ইনসাল্ট না করে। সে বলে যে আমি তো তোমাকে কখনোই ইনসাল্ট করিনি আর আমাদের সম্পর্কটাই এরকম যে তোমাকে আমার টিজ করতে দুষ্টুমি করতে তোমার সাথে আমার ভালো লাগে। আর এটা কি এত বড় জিনিস যে তুমি এতটা রাগ করছো? সে বলে যে হ্যাঁ, এখন আমার জন্য এই সব কিছুই অনেক বড় জিনিস, কারণ এখন আর আমাদের মধ্যে আগের কোনো সম্পর্ক নেই। যেটা শোনার পর সে খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা মিস্টার গুকে দেখি সে তো টিয়ানকে তার বাসায় ড্রপ করে দিয়ে যায়। আর টিয়ানের বিহেভিয়ার দেখেই বোঝা যাচ্ছিল যে সে তাকে কতটা পছন্দ করে।
সে তাকে থ্যাংক ইউ বলে তার অ্যাপার্টমেন্টে ব্যাক করে, কিন্তু তখনই আবার তার এই অ্যাপার্টমেন্টের যে মালিক ছিল সে একটু ঠার্কি টাইপের লোক ছিল। সে তো এখানে এসেছিলই কোনো একটি বাজে ইন্টেনশন নিয়ে, আর সেখানেই তার সাথে ফোর্স করতে থাকে। তখনই তার মনে পড়ে যে তার ব্যাগে তো একটি নাইফ রয়েছে। লোকটি যখন তার সাথে বেশি বিরক্তি করছিল সে তাকে ওয়ার্ন করে, কিন্তু সে কথা না শুনলে তখনই আবার ইয়ানের বলা কথাগুলো তার মনে পড়ে যায় যে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে। আর সেই তাকে সব স্টেপ বলে দিয়েছিল, এমনকি সেই নাইফটাও সেই তাকে দিয়েছিল যেন সবসময় তার কাছে রাখে, কারণ সবসময় হয়তো সে আসতে পারবে না তাকে প্রোটেক্ট করতে। তাই সেই নাইফটা দিয়েই আজকে সে নিজেকে সেভ করে। আর লোকটিকে স্টেপ করে দিয়ে সেখান থেকে দৌড়ে পুলিশের কাছে আসে আর সব কিছুই জানিয়ে দেয়, কিন্তু পুলিশ তো তাকে হেল্প করেই না, উল্টো তাকেই আরও জেরা করা স্টার্ট করে দেয়, যেটাতে সে খুবই রাগ করে। কিন্তু তা তো কিছু করার ছিল না, কারণ সে তো খালি ছিল, পুলিশকে দেওয়ার মতো তার কিছুই ছিল না। তাই সে মন খারাপ করে সেখান থেকে রাস্তায় হাঁটতে থাকে। আর আমরা এই দিক দিয়ে আবার ইয়ানকে দেখি সে বাহিরেই ছিল আর তাকে ফলো করছিল। অ্যাট লাস্ট সে তাকে কল করে আর জিজ্ঞেস করে যে এত রাত্রে তুমি তোমার বাসায় না গিয়ে বাহিরে কি করছো। সে পিছন ঘুরে দেখে যে ইয়ান সেখানেই রয়েছে। তাই সে তাকে কিছু না বলে জাস্ট এতটুকু বলে যে তার মনটা ভালো লাগছে না, তাই সে বাহিরে হাঁটতে বের হয়েছে। তাই ইয়ান আর কথা বাড়াতে চায় না যে সে আপসেট, তাই সে কলটি কাট করে দেয়। কিন্তু একটু পরে সেখানে আবারও সেই অ্যাপার্টমেন্টের মালিকা তার বউ চলে আসে, আর সেখানে তার উপর অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, তাকে অনেক বুলি করে, যেটা ইয়ানের একদমই পছন্দ হয় না। সে দৌড়ে সেখানে আসে আর তাদেরকে উচিত শিক্ষা দেয়, আর বলে দেয় যে নেক্সট টাইম যদি কখনো তারা তাকে বুলি করতে আসে তাহলে তার চেয়ে খারাপ কেউই হবে না, সে তো এই সিটিতেই থাকতে পারবে না। ইয়ান এখানে ইয়ানকে থ্যাংক ইউ জানায়, কারণ সে তাকে হেল্প করেছে, আর তাকে সরিও বলে যে আসলে সে হয়তো ভালো একটা লাইফ অ্যাফোর্ড করতে পারছে না। তখনই সেখানে ইয়ান তাকে বোঝায় যে সেই জন্য আবারও তার কাছে চলে আসে, তাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, তাকে চুলও শুকিয়ে দেয়। কিন্তু আজকে তাদের দুজনের মধ্যে অনেক স্থিরতা ছিল, অন্য সময়ের মতো এত এক্সাইটমেন্ট ছিল না। তারা দুজনে এখন বুঝতে পারছিল যে সম্পর্কটা কোথায় যাচ্ছে। আর এখানে আমরা প্রথমবারের মতো যেটা জানতে পারি যে এখানে তো ইয়ান মনে মনে ভাবছে যে আমার এঙ্গেজমেন্ট সব কিছুই মিথ্যে, আমি তো ভেবেছিলাম তুমি জেলে সিল করে আমার কাছে চলে আসবে, কিন্তু তুমি পারছো না, এমনকি আমিও একটি বন্দি জালে আটকে, যার কারণে আমি তোমাকে সত্যি বলতে পারছি না যে কতটা ভালোবাসি। আর নেক্সট মর্নিং যখন সে ঘুম থেকে উঠে দেখে যে টিয়ান তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, তখনই আবার হুট করে গু তার অ্যাপার্টমেন্টে চলে আসে। তাই সেখানে টিয়ান লুকিয়ে পড়ে। ইয়ান এসেই মেয়েদের ড্রেস দেখে বুঝতে পেরে যায় যে হয়তো ইয়ানের কোনো সিক্রেট লাভার রয়েছে, সে হয়তো এখানে আসে, তাই সে বেশি কথা বলে না। কিন্তু তখনই আবার ইয়ান তাকে ব্রেকফাস্ট করতে বলে, আর সেই অফারটা সে আর থামায় না, সেও থ্যাংক ইউ বলে। কিন্তু সেখানে তাদের কথাগুলো দূর থেকেই আবার টিয়ান সব কিছুই শুনতে পাচ্ছিল। এখানে গু তাকে বিরক্ত করতে চাচ্ছিল না, তাকে তার গার্লফ্রেন্ডের বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে দেয় যে তার পার্সোনাল লাইফ নিয়ে সে কারোর সাথে কথা বলতে ইচ্ছুক না। তাই গু সেখান থেকে চলে যায়। গু চলে যাওয়ার পরেই এখানে তো ইয়ান জেলাসিতে উল্টে এসে তার উপরেই ঝাঁপিয়ে পড়ে, কারণ তার জেলাসিটা এতে ছিল যে সে বুঝতে পারছিল গু যে টিয়ানকে পছন্দ করে। আর সেখানে আমরা টিয়ানকে দেখি সে তাকে ধমক দেওয়ার বলে যে তুমি সবসময় আমাকে ইউজ করতে পারো না। তখন সে বলে যে কেন, তুমি কি আমাকে পছন্দ করো না? তখন সে বলে দেয় যে পছন্দ করি আর না করি সেটা আর এখন কোনো ম্যাটার করে না, কারণ এখন আমরা দুজনেই দুই রাস্তার পথিক, তুমি তোমার রাস্তায় থাকো, আমি আমার রাস্তায়, হেল্প করেছো তার জন্য থ্যাংক ইউ। এদিকে আবার আমরা ইয়ানের গ্র্যান্ডমমকে দেখি সে তো তাকে অনেক বেশি প্রেশারাইজড করছিল যেন সে বিয়েটা করে নেয়, কিন্তু সে তো মনে মনে ভাবে যে আমি তো মেয়ে পছন্দ করে রেখেছি, কিন্তু তাকে বলার মতো সাহস পাচ্ছি না যদি সে রিজেক্ট করে দেয়। তাই গ্র্যান্ডমম তাকে বোঝানোর ট্রাই করে, কিন্তু সে গ্র্যান্ডমমকে বলে যে তাকে যেন আর কিছুটা টাইম দেয়, এভাবে তাকে প্রেশারাইজড করলে সে কখনোই বিয়ে করবে না। গ্র্যান্ডমম খুবই আপসেট হয়ে পড়ে আর বলে যে আমি তো অসুস্থ, আর কত এভাবে আমাকে বিরক্ত করবে। আর গ্র্যান্ডমম সেখান থেকে হসপিটালে আসে, কারণ সত্যিই তার শরীর ভালো ছিল না। আর তখনই বাটলারও সেখানে ছিল না, সে অসুস্থ হয়ে সেখানেই বসে পড়ে। আর সে হসপিটালেই আবার টিয়ানো ছিল তার মমকে নিয়ে, তাই সে এখানে গ্র্যান্ডমমকে হেল্প করেছিল। আর ডক্টর জানিয়ে দেয় যে আপনি যদি তখন এসে ওনাকে হেল্প না করতেন তাহলে মাইনর স্ট্রোক হয়ে যেত, আর আপনাকে থ্যাংক ইউ যে আপনি ওনাকে হেল্প করেছেন। আর গ্র্যানিও তার প্রতি খুবই খুশি ছিল, কারণ এখনকার যুগে তাও আবার কোনো স্বার্থ ছাড়া কেউই কাউকে হেল্প করে না, সে যে তাকে এতটা হেল্প করেছে তার জন্য সত্যিই তারা কৃতজ্ঞ। আর বাটলারও এখানে বলে যে প্লিজ আপনি আমাদের তরফ থেকে এই
গিফটটি থ্যাংক ইউ হিসেবে অ্যাকসেপ্ট করে নিন, কিন্তু সেইটা নিতে মানা করে দেয়। গ্র্যান্ড মম তো তার এইসব বিহেভিয়ারে খুবই খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে যে ইয়ানের জন্য এরকম একটি মেয়ে পেতাম তাহলে হয়তো সে অনেক বেশি লাকি হতো। একটু পর সে চলে যাওয়ার পর বাটলার গ্র্যান্ড মমকে জানায় যে আমি তাকে অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু সে টাকা নিতে বারণ করে দিয়েছে আর বলেছে যে এটা তো সামান্য একটি ফেভার আর এটা সে করতেই পারে। তখন গ্র্যান্ড মম খুবই খুশি হয় আর বাটলারের সাথে বলতে থাকে যে কাশ কি আমি মেয়েকে আমার ইয়ানের জন্য সিলেক্ট করতে পারতাম। তারা দুজন যখন এইসব বিষয়ে কথাই বলছিল তখনই আবার ইয়ান সেখানে আসে আর গ্র্যান্ড মমকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। গ্র্যান্ড মম হ্যাঁ জানায় আর সেই মেয়েটির কথা খুলে বলে, সেও তার প্রতি কৃতজ্ঞ হয়। অন্যদিকে আমরা টিয়ানকে দেখি, সে যখন তার মমকে টেক কেয়ার করছিল তখনই আবার গ্র্যান্ড মম যেহেতু তার নাম্বার রেখে দিয়েছিল সে অনবরত তাকে কল করতে থাকে আর সে অ্যাট লাস্ট কলটি রিসিভ করে নেয়, যেখানে গ্র্যান্ড মম তাকে তার সাথে দেখা করতে বলে আর তার কাছ থেকে কিছু টাকা নিতে বলে, কিন্তু সে বলে যে প্লিজ আপনার এতটা পোলাইট হতে হবে না, কারণ এটা তো নর্মাল জেস্টার আর আমি এটা করতেই পারি। আপনাকে তো আমি জাস্ট কেবিন পর্যন্ত নিয়ে এসেছিলাম, এটা ব্যাপার না। তার মম তাকে জিজ্ঞেস করলে সে সব কিছুই খুলে বলে। তার মম তার প্রতি খুবই খুশি হওয়ার বলে যে উনি যেহেতু এতবার করে বলছে তুমি জাস্ট দেখা করে এসো। সে বাহিরে যাওয়ার পর মিস্টার গু সেখানেই ছিল, যে কিনা নিজেকে থামাতে না পেরে এখানে বলেই ফেলে যে সে তাকে কতটা পছন্দ করে আর তাকে তার মনের কথা খুলে বলে, এমনকি বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু এবার তাকে আর কি বলে মানা করবে, তাই সে সত্যি কথা বলে দেয় যে সে তো প্রেগনেন্ট, এমনকি এই বেবি ড্যাড হচ্ছে ইয়ান। তার সাথে তার অনেক দিনের সম্পর্ক ছিল, কিন্তু এখন আর তারা একসাথে নেই। কিন্তু সে জানে যে সে কখনোই এই বেবির বোঝ কারোর উপর দিবে না। বেচারা তো এই কথা শুনে সত্যি একদম পুরোপুরি ভেঙে পড়েছিল। সে যাওয়ার আগে গুকে এটাও বলে যায় যে প্লিজ আপনার বেস্ট ফ্রেন্ডকে এই বিষয়টা বলবেন না, কারণ আমি আমার বেবিকে একাই বড় করতে চাই। সে খুবই আপসেট হয়ে পড়ে যে যাকে এতটা ভালোবেসেছে সেই কিনা তারই বেস্ট ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড ছিল। অন্যদিকে গ্র্যান্ড মমের কাছে এসে যাওয়ার পর গ্র্যান্ড মম খুবই খুশি হয় আর তার সাথে কথা বলে তার ফ্যামিলির বিষয়ে জানতে চাচ্ছিল যেন সে ইয়ানের বিষয়টা আগাতে পারে। কিন্তু তখনই আবার তার শরীরটা একটু খারাপ হয়ে যায়, তার একটু বমির ফিল হয়, তাই সে গ্র্যান্ড মমকে বললে মেডকে দিয়ে তাকে ওয়াশরুম দেখিয়ে দেয়। সে চলে যাওয়ার পরে আবার সেখানে ইয়ান আসে গ্র্যান্ড মমকে দেখার জন্য। আর যখন সে সব গিফটস দেখে আর ব্যাগ দেখে সে গ্র্যান্ড মমকে জিজ্ঞেস করে। অন্যদিকে সে যখন ফ্রেশ হচ্ছিল সে বুঝতে পারছিল না কি করবে আর সে একাই বেবিকে বড় করার জন্য ডিসাইড করে নেয়। কিন্তু তখনই আবার তার ফোনে কল আসে, যেটা আর কেউই না গুই করেছিল, কারণ বেচারা তাকে সত্যি অনেক বেশি পছন্দ করত। সে এবার তাকে এই অফার দেয় যে সে সত্যিই তাকে অনেক ভালোবাসে, সে তার বেবিটাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছে, সেজন্য তাকে বিয়ে করে নেয়। কিন্তু এখানে আমরা টিয়ানকে দেখি যেহেতু এই অফারও রিজেক্ট করে দেয়, সে নিজেকে তার জন্য যোগ্য মনে করছিল না, কারণ গু তো অনেক ভালো আর ওয়েল স্টাবলিশড একটি ছেলে আর তার লাইফে অনেক ভালো মেয়ে আসবে, সে কেন তার লাইফটা নষ্ট করবে। সে এখানে তাকে আবারও মানা করে দেয় আর এইসব বিষয়ে কথা বলতে না করে আর মন থেকে নিজেকে একদম স্ট্রং বানানোর জন্য নিজেকে তৈরি করা ট্রাই করে যেন সে আর কারো কাছে দুর্বল না হয়। বাইরে আসার পর যখন দেখে যে আসলে গ্র্যানি হচ্ছে ইয়ানের গ্র্যান্ড মম, সে তো খুবই শকড হয়। এখানে গ্র্যান্ড মম তাদের বিয়ের বিষয়টা বলতে থাকে। এখানে আমরা ইয়ানকে দেখি সে তো মনোযোগ দিয়ে তাকেই দেখে যাচ্ছিল, কিন্তু গ্র্যান্ড মম যখন তাদের সে বিষয়ে কথা বলবেই তখনই গু সেখানে চলে আসে আর টিয়ানকে বলে যে তুমি আমার সাথে চলো, তোমাকে আমি নিয়ে যেতে চাই। এটা শুনে আবার আমরা টিয়ানকে দেখি সেও খুবই শকড হয় আর গ্র্যান্ড মমও। এমনকি ইয়ান তাকে বলে যে তুমি কি দেখতে পাচ্ছ না যে সে গ্র্যান্ড মমের সাথে কথা বলছে, তুমি কিভাবে এতটা মিসবিহেভ করতে পারো গ্র্যান্ড মমের সাথে। ওনাদের কথাটা শেষ হোক তখন সে বলে দেয় যে সে আমার ফিয়ন্সে আর সে আমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট, তাই আমি তাকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। অবশ্যই এতটুকু অধিকার তো আমার ফিয়ন্সের উপর আমার থাকতেই পারে। এটা শুনে সবাই খুবই শকড হয়। সে যেতে নিলে ইয়ান তাকে থামায় বলে যে তার মানে এই বেবিটা আমার। এতটুকু ট্রাস্ট তার টিয়ানের উপর ছিল। গ্র্যান্ড মম বুঝতে পারছিল না যে তারা দুই বন্ধু একটি মেয়েকে নিয়ে কিভাবে এতটা ফাইট করতে পারে। এখানে আমরা টিয়ানকে দেখি সে তো এবার স্বীকার করে নেয় যে হ্যাঁ বেবিটা তার ছিল, কিন্তু এখন আর নয়, এখন এই বেবিটা শুধুমাত্র একমাত্র তারই। এখানে গুয়ো তাকে ওয়ার্ন করে যে যে এতগুলো দিন ধরে তাকে রেসপেক্ট করতে পারেনি এখন আর তাকে রেসপেক্ট দেখাতে হবে না। এখানে যখন টিয়ানো তাকে মানা করতে নেয় তখনই আমরা
ইয়ানকে দেখেই যে সত্যিটা খুলে বলে যে আসলে তাদের কোম্পানির কারণেই তার ড্যাড মারা গিয়েছিল। সেই দিনই সে এসেছিল তাকে প্রপোজ করতে, কিন্তু এই কারণে সে করতে পারেনি। যদি সে সত্যি এই সত্যিটা জানার পর তাকে রিজেক্ট করে দেয়, সে বলে যে মানলাম তুমি ওই দিনের কারণে আমাকে বলতে পারোনি, তুমি সব কিছুই চাপসে গেছো, কিন্তু যেদিন আমি বলেছিলাম আমি চলে যাচ্ছি, রিলেশন আর এই কন্ট্রাক্ট শেষ করছি, ওই দিনও তো তুমি আমাকে বলোনি। আমি তো ওই দিনও তোমাকে বলেছিলাম যে আমি একটা নাম চাই, তুমি তো তখনও আমাকে নাম দিতে পারোনি, তাহলে আজকেই কেন এসছো? অ্যাট লাস্ট আমরা গোকে দেখি সে আবারও তাকে বলে যে তার সাথে চলে যেতে, কিন্তু সে তাকে মানা করে দেয়, যেটাতে ইয়ান ভাবে যে হয়তো সে তাকেই সিলেক্ট করে নিয়েছে। সে তাকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি আমাকে একটি লাস্ট চান্স দাও, আমি সত্যিই তোমাকে নিয়ে খুশি থাকতে চাই। সে তাকে জড়িয়ে ধরে আর বলে যে আমি সত্যিই তোমাকেও চাই না, আমি একা থাকতে চাই। আর সে দুজনকে রিজেক্ট করে দেয় আর সেই সিটি ছেড়েই তার মমকে নিয়ে অন্য শহরে চলে যায়। আর এই ড্রামাটি এই কনফিউশনের মাধ্যমে শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।